ধরেন আমি অনেক ডেনিম জ্যাকেট পরতেছি, প্যাচ লাগাইতেছি, সব লাগাইতেছি, কিন্তু আমি বুঝতেছি ছেলেটা যে গানটা ওইভাবে শুনে নাই বা চিন্তাছে না বা ফিল করতেছে না, বা গানটা ওই গান এই মিউজিকটা আসলে ওর ভেতরেই নাই ভাই। সো সামনে 30 জন ফিল করতেছে, তার পিছে কয়েকজনের আই ডোন্ট নো, মানে আই গেস এটা সময়ের ব্যাপার যে প্যারোডি প্রপারলি বাংলাদেশে কতটা প্যারোডি মেটাল কতটা করেছে আমি জানি না। আমার জাস্ট মনে হয়েছে যে আই লাভ ফ্রাইড চিকেন, আই লাভ ফুড, মানুষও খাবার দাবার পছন্দ করে, ওয়াই নট টার্ন দিস ইনটু আ মেটাল সং। এটা কিন্তু হয় নাই আমাদের দেশে। আমার রুমের মধ্যে ফ্রিজ ছিল একটা, বুঝেন কি পরিমাণে কিটক্যাট রুমের মধ্যে, কেন জানেন? আমি তেলাপোকা আমার খুব তেলাপোকা আমি খুব প্যারা খাই, এরা অনেকে জানে না, এরা না বলা কথা, খুবই প্যারা খাই, খুবই। মানে তোমার তুমি যদি তেলাপোকা দেখা যেত তাহলে তো কাহিনী আছে মনে। বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। আমি হক ফারুক। আজকে আপনাদের সঙ্গে আরেকটি নতুন কন্টেন্ট নিয়ে হাজির হলাম। আমার সঙ্গে আজকে আছেন এমন একজন তরুণ স্টার, তাকে আসলে আমি রক স্টার বলি না, আমি বলি হ্যাভি মিউজিকের তরুণ স্টার। আপনারা আমার সাথে আজকে যাকে দেখতে পাচ্ছেন, আপনারা অনেকেই তাকে চিনেন, একে রাহুল। রাহুল, কি খবর? কি অবস্থা ভাই? খুব ভালো লাগতেছে আপনি আসলেন। হ্যালো গাইজ, আজকে আই এম অনার্ড যে আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, বিকজ আই হ্যাভ সিন ফিউ অফ ইউর ভিডিওস এন্ড আমার খুব ভালো লাগে আপনি যেভাবে মিউজিকে এত আপডেটেড থাকেন, এত নলেজ, এন্ড অনেক দিন ধরে আপনি সিনে আছেন, সো খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ রাহুল। আর তোমাকে ধন্যবাদ যে তুমি সময় দিলে, এবং তুমি আসলে আমাদের এই মেটাল সিনের কথা যদি বলি, মেটাল সিনের যে ইয়াং ক্রাউড এবং নতুন জনরার যে মিউজিক, সেগুলো নিয়ে তুমি অনেকদিন ধরে কাজ করছো, সেজন্য তোমাকে ধন্যবাদ। তো রাহুল, আসলে আজকে আমি অনেকগুলো টপিক নিয়ে তোমার সাথে কথা বলবো। সত্যি কথা বলতে আমি তোমার মিউজিক শুনি, কিন্তু তোমার সম্বন্ধে খুব বেশি জানা নেই। আজকে আমি আসলে আমার নানান জিজ্ঞাসার মধ্যে দিয়ে, জানার মধ্যে দিয়ে তোমার ভিতরের যে মিউজিশিয়ান মানুষটা আছে তাকে বের করে আনার একটা চেষ্টা থাকবে। অবশ্যই অবশ্যই। রাহুল, আমি প্রথমে শুরু করতে চাই, তোমার একটা নতুন গান বের হয়েছে ফ্রাইড চিকেন নামে। এইটার বিষয়ে আগে একটু আমি জানতে চাই, এই গানটা কিভাবে তৈরি হলো, গানটার বিষয়বস্তু কি, ইংলিশ সং একটু যদি বলো। ওকে, সো ভাই আপনি তো আই এম প্রিটি শিওর আপনি যখনই আমার কোন একটা মাঝে মাঝে আমাদের কোথাও দেখা টাকা হলে আমার টি শার্ট নিয়ে অনেক সময় বলেন এই স্টাইলের গেঞ্জিটা তো সুন্দর হয়েছে, তো তখনই কিন্তু আমি বুঝি যে আপনি কিন্তু অনেক মেটাল রক অ্যান্ড রোলের সাথে প্রচন্ড ইনভলভ। আমাদের শ্যাপনেলের লঞ্চিংয়েও আপনার সাথে আমার প্রথম প্রপারলি কথা হয়। সো তখন অনেক মিউজিক নিয়ে কিন্তু আপনার সাথে টুকটাক আড্ডা হয়েছিল। সো আপনি ভাই জানেন যে রক অ্যান্ড রোল বা স্পেশালি মেটাল মিউজিক একটু ইউজুয়ালি মেসেজটা ইজ সবসময় টিপিক্যালি বাংলাদেশে একটু ওয়ার নিয়ে বা প্রোটেস্ট নিয়ে অনেক কিছু সোশ্যাল যেই প্রবলেমস এন্ড এভরিথিং। সো আই থট যে আমার যে এখন লাইফ সেট আপটা আছে একে রাহুল নেইমে, আপনি এটাও একটু ক্লিয়ার করি যে অনেকে হয়তো জানে না, ব্রুস ডিকিনসনও কিন্তু শুরু করেছে ওর সেটআপে। হ্যাঁ, আবার তার সোলো সেটআপ ছিল আগে, কিন্তু আবার নতুন করে ফিরে লাইভ করছে, একদম লাইভ। কোরি টেলর করতেছে, মার্লিন ম্যানসনও করে, ব্রেকিং বেঞ্জামিনও করে। সো আই থট অফ ডুইং মাই সেটআপ। ইটস নট যে আমি একদম সোলো করেই গান গাই, এটা ইজ আ প্রপার ব্যান্ডই হয়ে গেছে এখন, যেখানে আমার সাথে পার্মানেন্ট মেম্বার্সরাই বাড়ছে। কম্পোজিশনের ক্ষেত্রে যেটা হয় যে আমি আমার লাইফের সবকিছু মেসেজটা বা আমার সাথে যেগুলো রিলেটেবল সেগুলো রাখতে চাই। সো ফ্রাইড চিকেনের ব্যাপারটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে জেনজি যে ক্রাউডটা বা এখনের নিউয়ার জেনারেশন অফ পোলাবেন যারা আসতেছে কনসার্টে বা শো দেখে, আই থট যে মেটাল মিউজিকটা তো এখন কিন্তু তাদের কাছে একটু নতুন করে পরিচয় হওয়ার মতো একটা মিউজিক হয়ে দাঁড়াইছে। ডেফিনেটলি। সো আমার কাছে মনে হয়েছে যে আই শুড মেক সংস যেগুলা ওদের কাছেও রিলেটেবল, যেগুলো আমার কাছেও রিলেটেবল। কারণ ভাইয়া আমার ক্রাউড কিন্তু একটু ব্যাক বেঞ্চার ক্রাউড, স্কুলের কলেজের ব্যাক বেঞ্চার গুলা একটু ফাজিল বা সো ব্যাক বেঞ্চার ক্রাউডদের কাছে আমার মনে হয়েছে যে উই আর ওয়ান যখন রিলিজ করে এটা তাদের ব্যাপারে গান। ভাঙচুর ইজ অল অ্যাবাউট র্যান্ডম ফান, কিন্তু র্যান্ডমলি ভাঙচুর করা মজার গান। ফ্রাইড চিকেন ইজ জাস্ট লাভ ফর ফুড একটা গান আমি বানাইতে চাইছি। So I was thinking of unique ideas and then I came up with fried chicken. I'll make a song about food. Fried chicken মানে যেমন চপ সুই কিন্তু is not about
দ্য ফুড চপ সুই, এটা কিন্তু আসলে নাম ছিল সুইসাইড গানের নাম। আপনি সুইসাইড যখন হাফ করবেন ইউ চপ ইট, মানে হাফ করলে গানের নাম কি হয়? চপ সুই, চপ সুই, মানে সুইসাইড ওয়ার্ডটা হাফ করলে। সো ওই ফার্স্ট আইডিয়াটা হচ্ছে চপ সুই। আমি বলি চপ সুই গানের সাথে তো নামের কোনো মিল নেই। পরে আমি চপ সুই খাটায় দেখলাম এটার মিনিংটা আসলে ডিফারেন্ট। ওইখান থেকে একটা আইডিয়া আসলো যে আচ্ছা আল মেক আ সং চপ সুই নামে যত গান একটা ফ্রাইড চিকেন নামে গান থাকুক, দ্যাটস ইট। অ্যান্ড আই জাস্ট কেম আপ উইথ দ্য রিফস অ্যান্ড দ্য সং। আমাদের ভোকালিস্ট এরপর ও শুট টুর করে, বানায়, আমরাও অ্যাডিশনাল আইডিয়াস দেই, অ্যান্ড ইট ওয়াজ খুবই ছোট একটা টাইম ফ্রেমে গানটা করে ফেলা হয়। উইদিন আ উইক অর টু আমরা ভিডিও, কম্পোজিশন, রেকর্ডিং, শুট করা, রিলিজ করা সব করে ফেলছি আমরা। ফাইন। তোমার কথা মানে সূত্র ধরে একটা বিষয় আমার মনে হলো, সেটা হচ্ছে যে হ্যাঁ ডেফিনেটলি আমি নিজেও ইংরেজি গান প্রচুর শুনি এবং সবসময় শুনি বলা যায়। তো একটা বিষয় আমার কাছে মনে হয় যে এখনো মনে হয় যে আমরা যেমন হেভি মেটালে কিন্তু বাংলা হয়েছে, কিছু থ্রাশ মেটালে হয়েছে, তো তোমরা যে মিউজিকটা করো গ্রুপ মেটাল এন্ড ডেথ মেটাল, সেখানেও কিছু বাংলা গান হয়েছে, হয় না এই যে একেবারে তা না। তো ইংরেজি গানে মানে করো বা করছো তোমরা, বাংলা গান কেন হচ্ছে না, কি প্ল্যানে আছে আসলে? আচ্ছা, সো ভাইয়া টু অ্যানসার ইউর কোয়েশ্চেন, যে ছোট থেকে যখন গান রিলিজ করি, ফার্স্টটা তো সুইসাইড সিজন আমার একটা ব্যান্ড ছিল 9-10 সাল থেকে, তখন কিন্তু আমরা বিভিন্ন মিক্সড অ্যালবামে গান বের করেছিলাম। হাতিয়ারে, তারপর রক 707, 606 707 যেটা জুয়েল ভাইট ছিল, তারপরে রেইনকার্নেশন নামে একটা অ্যালবাম ছিল, আরেকটা জানি কোন মিক্সটা, প্লেট নাও যেটা আমার বড় ভাই কোঅর্ডিনেট করছিল। সো ওইগুলাতেও কিন্তু ইংলিশ গান কেন দেওয়া হয়েছে? বিকজ উই থট যে আমরা যে মেসেজটা ডেলিভার করতে চাচ্ছি ওইটা ইংলিশে বেটার ডেলিভার করা যায়। অলসো ভাই কিছু ভোকাল থ্রোয়িং এর ব্যাপার আছে, যেটা আমি অলওয়েজ ইংলিশে থ্রো করাটা কমফোর্টেবল ছিলাম, যে ভোকালিস্টের সাথে যখনই কাজ করি। ফ্রাইড চিকেন কিন্তু প্রথমে বাংলায় করার কথা ছিল, আচ্ছা, বাট কোরাসটা না বাংলায় কেন জানি আমার ভিতরে হিট করতেছিল না। আই এম বিং ভেরি অনেস্ট, যে ফিল করতেছিলাম না। তখন কিন্তু টার্ন ইনটু ইংলিশ। বাট যখন আমরা ভাঙচুর করি, ভাঙচুর কিন্তু ইজ আ মেটাল সং উইথ বাংলা র্যাপ, কিন্তু দ্যাট ইজ মাই ফার্স্ট বাংলা মেটাল রিলিজ আর কি। সো ওইটা যেমন আমি ফিলই করছি যে আই ওয়ান্ট টু মেক আ নিউ মেটাল সং, বাট এটা যদি আমি বাংলায় করি, আমার মনে হয় এটা আমাদের দেশের কোনো র্যাপার দিয়ে যদি আমরা করাই, তাহলে আমার মনে হয় এটা ফিট করবে। সো যখনই ভাই ফিট করে আমি মানে ওই জিনিসটাকে প্রপারলি, বিকজ আই এম ভেরি ব্যাড উইথ বাংলা লিরিক্স, একদম আপনাকে অনেস্টলি বলছি। মানে বাংলা কমপ্লিকেটেড বাংলা, ধরেন এই যে ধরেন কমপ্লিকেটেড এর বাংলা বলতে আমার কষ্ট হয়ে যায়। সো আমি যখন এক্সপ্লেন করি, আমার মনে হয় আমি ইংলিশে যখন দেখি তখন একটু ইজিয়ার, বিকজ ভাই আমি ম্যাক্সিমাম টাইম ছোটতে অনেক 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 বাইরের ব্যান্ড শুনে বড় হয়েছি, তারপরে কিন্তু দেশের ব্যান্ড শুনে বড় হয়েছি। সো এর জন্য রিলেট করতে বাইরে তোমার সুবিধা হয়, কাজ করতে সুবিধা হয়। অ্যানাদার থিং ভাইয়া, আই হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড ইন্টারন্যাশনাল টার্গেট অডিয়েন্সটা। আমার সবসময় ইচ্ছা ছিল যে ব্যান্ডকে নিয়ে বাইরে পারফর্ম করা, টোর, যেটা তোমরা ট্রেন্ড রেখে সেটা করেছি ভাই। মানে এখন আমি সবসময় কথাটা বলি যে আমার মনে হয় না আমরা বাংলাদেশে জেমস ভাইয়ের চেয়ে বড় কোনো আর্টিস্টকে দেখতে পারবো। আমার মনে হয়, এটা আমার পার্সোনালি মনে হয়। সো আমার মনে হয়েছে যে আমার তো জেমস ভাই হতে হবে না। আই ডোন্ট নিড আর্মি স্টেডিয়ামে 30,000 মানুষ গান গাবে, হ্যাঁ দ্যাট উইল বি আ ড্রিম কাম ট্রু, বাট আমার যদি এর চেয়েও ডিফারেন্ট কিছু করতে হয়, ইউনিক কিছু, আমার কি করতে হবে? তখনই ভাই আমার চিন্তা হতো যে না, ব্যান্ডকে নিয়ে ইন্টারন্যাশনালি পারফর্ম করা উচিত। পয়েন্ট। আচ্ছা, তোমার কথার সূত্র ধরেই আবার আরেকটা বিষয় বলো, যেহেতু আমি বলেছি যে আগে যে আজকে আমি তোমার সম্বন্ধে জানার চেষ্টা করব একজন ইয়াং হেভি মিউজিশিয়ান হিসেবে। জি, তোমার এখন যে ধরনের মিউজিক করো মোস্টলি সেটা হচ্ছে তোমার গ্রুপ মেটাল এন্ড থ্রাশ মেটাল। আমি নিউ মেটাল এক্স্যাক্টলি। তো আমার প্রশ্ন হচ্ছে তোমার আর্লি ইনফ্লুয়েন্স এবং তুমি যে বড় হচ্ছ, তোমার আর্লি ইনফ্লুয়েন্স গুলো আসলে কি ছিল? ওকে, সো একদম কি ছোট থেকে বলবো, বাচ্চার থেকে? মানে তুমি বলো, যেমন আমি নিজে যখন বলি তখন আমি বলি যে আমি অল টাইম আয়রন মেডেন ফ্যান, টাগানস মাইন্ড ফ্যান, ড্রিম থিয়েটার ফ্যান, ব্ল্যাক সাবাথ ফ্যান। দুই ভাবে ভাগ করতে পারি। একদম বাচ্চা যখন ছিলাম, নতুন যখন
দেখতাম ভাইরা মামারা শুনতেছে, তখন ধরেন তো পপ মিউজিক ছিল আশেপাশে, ব্যাকস্ট্রিট বয়েজ, শাকিরা, হিন্দি মিউজিক, শাহরুখ খানের গান বা সালমান খানের গান বা আমির খান, এগুলোই চলতেছে কিন্তু বাসায় বাসায়। বাট তখন আমার মামা আবার শুনতো, বাচ্চু ভাইয়ের মেয়ে গানটা আমার খুব পছন্দ ছিল, আর লেস ফিতালিস শুনতো আমার বড় ভাই, আর একটা একাকি শুনতো আরকে। সো ওই তিনজনের থেকে এগুলা মোটামুটি একটু শুনতাম। কিন্তু আমাকে ক্যাচ করছে যখন আন্ডারটেকারকে বাইক দিয়ে আসতে দেখি, প্রথম যখন সে ডেডম্যান থেকে আমেরিকান ব্যাডাস হিসাবে আসে, ওই গানটা আমরা পাগল হয়ে গেছিলাম। তখন আমার ভাই ওইটা বের করে কিনে আনতো, সম্ভবত মোটরহেডের গান, ফার্স্ট মোটরহেডটা ছিল ট্রিপল এইচ, আন্ডারটেকার ফার্স্টে কিড রকের একটা গান নিয়ে আসে, ওইটা আমাদের ভাই খুব মাথায় স্ট্রাইক করে। এবং তারপরে ডিসকভার করলাম যে আন্ডারটেকার লিম্ব বিস্কিটের গান শুনে আসে, রোলিন। লিম্ব বিস্কিট থেকে শুরু হলো এমটিভিতে, আমার ভাই সারাক্ষণ এমটিভি দেখতো তখন, বড় ভাই যারা ওন্ডে বাজায়, রাতুল ভাই, সামি ভাই। তো সামি ভাই এরকম এমটিভি দেখতো, হঠাৎ করে দেখি একটা মিউজিক ভিডিও, কার, লিঙ্কিন পার্ক, পেপার কাট নামে একটা গান। তো প্রথমে আমাদের যেটা অ্যাট্রাক্ট করছে স্পাইক চুল, কারণ তখন দেখলাম আমরা আমি কিন্তু বাচ্চা তখন, আর্লি 2000 যখন দেখতেছি স্পাইক চুল, কালার করা, ওইগুলো দেখে উড়ে গেছি, ব্যাগি প্যান্ট ট্যান পরা, বাচ্চাকালে খুব অ্যাট্রাক্ট করেছিল। সো নিউ মেটাল মিউজিক হচ্ছে আমার একদম রুট মিউজিক। তারপর ইন্সপায়ার করে কর্ন, ডেফিনেটলি, মানে মাই মোস্ট ফেভারিট ব্যান্ড, আই হ্যাড দ্য প্রিভিলেজ অফ ওয়াচিং দেম লাইভ বাইরে যে, অ্যান্ড দেন স্লিপনট, ডিস্টার্বড, পাপা রোচ, পিওডি, সো স্ট্যাটিক এক্স, মানে সব ওই টাইমের নিউ মেটাল ব্যান্ডস যত আছে, মানে দে ওয়ার অল মাই থিং আর কি। তো আমার আমি জানি না তুমি রাশিয়ান কালচারের যে কনসার্টগুলো হতো সেগুলো যখন আমরা দেখতাম তখন হয়তো বা তুমি ছোট ছিলা, তো ওই সময় আমরা যে ক্রাউডটা দেখতাম, এবং তুমি নিজেও কিন্তু এখন শো অর্গানাইজ করো, সেই রাশিয়ান কালচারের যে ধরনের আন্ডারগ্রাউন্ড যে কালচারটা ছিল আর কি, সেই কালচারটাই মাঝখানে বন্ধ ছিল, এখন আবার আমি দেখি যে অনেকগুলো শো, কয়েক বছর ধরে দেখি যে এই শোগুলো হচ্ছে। তো তুমি নিশ্চয়ই শুনেছো এই শোগুলোর কথা, আচ্ছা, তো ওই শোগুলা মানে আন্ডারগ্রাউন্ডের, আমি বলতেছি আরসিসির ওই শোগুলা আর এখনকার শোগুলোর মধ্যে কি ধরনের পার্থক্য তুমি খুঁজে পাও? এটা খুবই ফ্যান্টাস্টিক একটা কোয়েশ্চেন। আমার মনে হয় আপনি যেটা আজকে বললেন আমার ব্যাপারে আরেকটু ইনডেপথ জানতে চাচ্ছেন, সো এটাও জেনে মজা পাবেন ভাই। প্রথম আমি আরসিসি কিন্তু শো দেখি 2007-8-এ। আচ্ছা, সো আমার ভাই ওন যখন স্পোর্টস জোনে ডেবিউ করে 2007-এ, সো ওই কনসার্ট আমি প্রথম, তার আগে বাচ্চু ভাইকে একটা পিকনিকে দেখছিলাম, ঢাকা ক্লাবের একটা পিকনিকে। সো প্রথম আন্ডারগ্রাউন্ড কনসার্ট ছিল ওই ডেবিউ শোটা ওন্ডের, যেখানে কার্নিভাল ছিল। মজার একটা স্টোরি বলি, কার্নিভালের প্রথম বড় ভাই কিন্তু আমাদের কার্নিভাল, মানে সিনের বড় ভাই তিনু ভাইরে দেখলাম যে সে নির্বাণা কভার করতেছে, মাইকটা ফালাই দেয়া কার্ট কমের মতো গাচ্ছে সে, এবং ওই শোর হেডলাইনার ছিল ব্ল্যাক, এবং ওই শোতে ব্রিজ ভেঙে যায়। আশরাফ ভাই এসে বলে যে গাইজ সরি উই ক্যান পারফর্ম, ব্রিজ জাস্ট ব্রোক আপ, আমরা ভেঙে গেছি, মানে উই ওয়ার লাইক হোয়াট। এন্ড দেন শূন্য ছিল তখন, শূন্য কিন্তু অ্যালবাম নাই, কিছু নাই, ক্রিট টিট কভার করতো, শূন্য দেখেছিলাম। সো ব্ল্যাকের কিন্তু আমি মানে অন্য লেভেলের ফ্যান, মানে আমার পৃথিবীর থেকে, তখন উৎসবের পর বেরো হয়নি। সো আমার ভাই কিনে নিয়ে আসতো, ওই প্রথমে যে আমরা শুনে পাগল হয়ে গেছিলাম, কবর, মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর গান আছে। সো ব্ল্যাককে দেখার জন্য আমি ওই যে বলছি, বাসায় তো তখন ভাই জানেন প্যারা, তখন তার রাইড শেয়ারিং টেয়ারিং কিচ্ছু নাই, সিএনজিও পাওয়া যেত না, বেবি ট্যাক্সি ছিল কি তখন 2007-এ, তার আগে বেবি ট্যাক্সি পেয়েছি, বেবি ট্যাক্সি সিএনজি চলে আসছে না সাথে, সাথে মোটামুটি কালো ট্যাক্সি গুলো ছিল তখন, কালো ট্যাক্সি দিয়ে কিন্তু আমরা যাওয়া আসা করতাম। তার বেবি ট্যাক্সি আসলে আরো ছোটবেলার কথা, হ্যাঁ। সো কালো ট্যাক্সি দিয়ে তখন যাওয়া আসা করতে হইতো, তো রাত্রে ট্যাক্সি পাওয়া যায় না, এরকম একটা ব্যাপার। আর ভাইরা অনেক সময় লুকায় কনসার্ট করতো, বাসাতে গাড়ি টাড়ি নেওয়া পসিবল ছিল না। সো তখন দেখা যেত যে আমি কিন্তু ব্ল্যাক দেখে যাবই যাব। সো ব্ল্যাক তখন 35 একটা গান আছে ওদের আন্ডারগ্রাউন্ড মিক্সড অ্যালবাম, কমল ভাইয়ের মিক্সড অ্যালবাম এটা। তো আমার মনে আছে জন ভাই বলছে আমাদের যে নেক্সট গানটা এটা হচ্ছে জাহানের ওয়েস্টের সাইজ। সো তারপরে আমি কিছু আরসিসি শো দেখি, তখন থেকে আমার ছোটবেলায় আমার ভাই এসে বলতো আরসিসি যাচ্ছে, আরসিসি যাচ্ছে, আরসিসি যাচ্ছে, সারাক্ষণ এটা শুনতাম। পয়জন গ্রিনের শো দেখতে যাইতো, আরবো ভাইরাস, আর্টসেল,
ব্ল্যাক থাকতো, সো আমাকে তখন যে দেখাইতো, দেখ সব আর্টসেল চেন করতেছে, তারপর বলতো আমরা ব্ল্যাক চেন করতেছি, আরবো চেন করতেছি, সো এই ব্যাপারগুলো আমাকে ওইগুলি আসলে তোমার ভেতরে সব সময় ছিল, যেতে চাইতাম। হ্যাঁ। কিন্তু আমার বড় ভাই, এখন বুঝি বড় ভাই মানে নিতে চাইতো না, কারণ সব সিগারেট বিগারেট খাইতো, তখন তো আমি পিচ্ছি, বুঝছেন। তো বড় ভাই বলতো না এখানে মস্টস হয়, ব্যথা ট্যাথা পাবি, কারণ পয়জন গ্রিনের সময় তো তখন একটু ওয়াইল্ড একটা হস্টাইল ক্রাউড ছিল। তারপর ওন্ডের একটা শোতে আমি প্রথম যাই 7-8 মনে হয়, এবং আমি প্রথম আরসিসিতে বাজাইছি 2009 সালে, যেটা কার্নিভালের ডেবিউ অ্যালবাম ছিল, ইন্দ্রালয়। ওই ডেবিউ অ্যালবামে আমি আমার প্রথম আরসিসিতে পারফর্ম করি, এবং ওইটা গিটার বাজিয়েছি। ওইটা আমার লাইফের সেকেন্ড শো ছিল out of 450 shows right now. So RCC তে কিন্তু আমরা ট্রেন র্যাক বলেন, টু সাম এক্সটেন্ট পরাহো, সুইসাইড সিজন, মানে আমরা কিন্তু ওখান থেকে উঠে আসা ব্যান্ড, বিকজ আমরা সব সময় তো আমাদের জেনারেশন মেকানিক্স পাওয়ার সার্চকে ওই লেভেলের ব্যান্ড হিসেবে ইনফ্লুয়েন্স হিসেবে দেখতাম। মানে আর্টসেল, ব্ল্যাক ক্রিপ্টিক ফেথ তো আছে, বাট পাওয়ার সার্চ এন্ড মেকানিক্স কিন্তু একটা জেনারেশনকে রেভলিউশনাইজ করতে হেল্প করে। সো ট্রেন র্যাক প্রচন্ড শো করছি আরসিসিতে। ইভেন আই হ্যাড দ্য প্রিভিলেজ অফ হেডলাইনিং ইন আরসিসি। আমি ইভেন আরবোভাইরাসের সাথে বাড়িয়েছি আরসিসিতে, মেকানিক্সের সাথে বাড়িয়েছি, অনেক মেমোরিজ আসলে ভাই। ইভেন একটা শো নামাইছিলাম যেখানে 450 ক্রাউড হয়েছিল, আমরা মানুষ ঢুকাইতে পারতেছিলাম না। মানে দেয়ার সো মাচ মেমোরিজ আরসিসিতে, যেটা বলে শেষ করতে পারবো না। প্রচন্ড অ্যালবাম লঞ্চিং দেখছি ওখানে, আরবো বলেন, তারপর অ্যাভয়েড রাফা, মেকানিক্সের মিউজিক ভিডিও লঞ্চে, অনেক কিছু দেখছি। সো ভাই, যেটা আপনার কোয়েশ্চেন সেটা ক্রাউড ডিফারেন্সটা আমার মনে হয় যে আগে না একটা ক্রাউডের আগ্রহ ছিল যে এই ব্যান্ডটাকে দেখছি, নেক্সট শোতে ওর গান টান শুনে ডিসকভার করে যাব, তারপরে নেক্সট শোতে শুনতে যাব। এবং আগের মেটাল ক্রাউডের ডেডিকেশনটা আরেকটু বেশি ছিল। এখন ব্যাপারটা হয়ে গেছে, আমার কাছে মনে হয় দ্য ফ্যাশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য মিউজিক অ্যাট টাইমস ইন মেটাল, আমার মনে হয়। সো আমার মনে হয় এখন কনসার্ট গোয়িং ক্রাউডটা লিসেনিং এর ক্ষেত্রে একটু নলেজটা হয়তো আগের ক্রাউডের চেয়ে একটু কম, কারণ ভাই এখন অপশনস অনেক বেশি, বুঝছেন। মানে ফুড প্যান্ডা ঢুকলেও তো ভাই পিজা খামো না বার্গার খামো, তো ওদের মনে করেন স্পটিফাইতে যে ঢুকে ছেলেপেলেরা বা ইউটিউবে একটা ধরেন মেটালিকা শুনতেছে, এরপরে কিন্তু মেগাডেথ চলে আসতেছে, এরপরে মেইডেন চলে আসতেছে, তারপরে এই ধরেন স্লেয়ার চলে আসতেছে। সো ওদের না অপশন আর পপুলার গানগুলো কিন্তু ফার্স্টে আসতেছে। সো আই গেস যে অ্যালবাম শোনার ট্রেন্ডটা বা ব্যান্ড ধরে ধরে শোনার ব্যাপারটা একটু কমে আসছে। বাট দেন অ্যাগেন রক সিনে কিন্তু আবার এটা বাড়তেছে, মানুষ কিন্তু ঠিকই সোনার বাংলা সার্কাসে অ্যালবাম ফাটায় শুনতেছে, আফটার ম্যাথের অ্যালবাম শুনতেছে। সো এই ব্যাপারগুলো কিন্তু ওই সাইডে আবার একটু ডিসকভারিটা বাড়তেছে। সো আই থিঙ্ক ভাইয়া, টু অ্যান্সার কোয়েশ্চেন, মেবি এটা বাই টাইম, এটা আসলে আমাদের ব্যান্ডেরও একটা ভুল আছে যে আমরা কোনো রিলিজেস দিচ্ছি না। আমি আমার ক্ষেত্রে দিচ্ছি, বাট আমি ট্রেন র্যাকের কথা বলি, আমরা কিন্তু সেভাবে কোনো রিলিজ দেই নাই। 4টা গান 12 বছর ইজ নট ইনাফ। আমরা পাওয়ার শেষ থেকেও একটা গান এক্সপেক্ট করছি, মেকানিক্স থেকেও এক্সপেক্ট করছি। সো কালেকটিভলি 5-7টা ব্যান্ডের অনেক কিছু মেটালে ডেলিভার করতে হবে, তাহলে না ভাই ডেডিকেশনটা বাড়বে। ডেফিনেটলি। রাহুলের কাছে এখন আমার প্রশ্ন যে আমরা যদি দেখি যে একেবারে এক্সট্রিম মিউজিক বা হেভি মিউজিক বা থ্র্যাশ মিউজিক যারা করতো এক সময়, হ্যাঁ, তারা কিন্তু অনেকেই এখন হারিয়ে গেছে, ঠিক আছে। কারণ হচ্ছে যে কমার্শিয়ালি, কারণ একটা যেহেতু একটা নিশ ক্রাউড এটাকে ইয়ে করে, তো সেই জায়গাটাতে তোমার কি মনে হয়, বা আমি আমার শঙ্কার জায়গাটা বলতেছি, যেহেতু আমি দেখে আসছি বিষয়টা, যে রাহুলকে এই এক্সট্রিম মিউজিকের যে জায়গাটা, সেটাকে আসলে ধরে রাখতে পারবে কিনা, বা রাহুল, তুমি, আমি শুধু তোমার কথা বলছি না, তোমার সাথে তো আরো অনেক ব্যান্ড আছে যে এই এক্সট্রিম মিউজিক বলি বা নিউ মিউজিক, মেটাল মিউজিক যেটা বলি, এই জায়গাগুলি তোমার কি মনে হয় যে হ্যাঁ 10 বছর পরে ভাই এটা কিন্তু একটা জায়গায় চলে যাবে, আমরা কিন্তু এটা নিয়েই থাকবো, এই জায়গাটা আসলে থাকবে কিনা, নাকি ওই আগের মতো তোমাদেরকে আবার আসলে ট্র্যাক চেঞ্জ করতে হতো? আচ্ছা, সো ভাইয়া, এটার ব্যাপারটা আসলে কয়েকটা পয়েন্ট আছে। যেমন মনে করেন নাম্বার 1, আমার মনে হয় মেটাল কেন, রক অ্যান্ড রোল মিউজিক করতে হইলে নাম্বার 1 দরকার ডেডিকেশন, এরপরে কিন্তু পেশেন্স, তারপরে আসে কিন্তু বাকি সব। এই দুইটা আমার কাছে মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট। যখন আমার কথা আগে একটু আসি যে when I started doing music, আমার কিন্তু চিন্তা ছিল ভালো গান করব, বাজাবো, তারপর যা হওয়ার হবে। নট যে আমি ফার্স্টেই স্টেজে উঠেই কিন্তু চিন্তা করি না আমি আর্টসেল হব, আমি ওয়ারফেজ হব। মানে আমার কাছে মনে হয় যে আর্টসেল ওয়ারফেজ হইতে ওদের যেই ডেডিকেশন এন্ড টাইম লাগছে,
আমার আগে ওই টাইমটা দেওয়ার পরে আমার চিন্তা করা উচিত আমি ওই রকম লেভেলে কবে যাব। আগে আমার ওই 10 বছর খাটা উচিত, এটা আমার মনে হয়। তারপরে আমি মুখ দিয়ে আমার বলা উচিত যে আমি কার মতো হতে চাই, এটা আমার কথা আর কি। এন্ড আরেকটা বিষয় কি, ওয়াকেনের যে ব্যাপারটা আসে, ওয়াকেন ওপেন এয়ারের আমরা যখন ট্রেন রেক নিয়ে পারফর্ম করি, চিন্তাটা কিন্তু যে ভাই আমি একটু আগে যেটা বললাম যে সব সময় ইচ্ছা ছিল ইন্টারন্যাশনালি পারফর্ম করা। ইট টুক আস 10 ইয়ার্স টু গো দেয়ার। 10 বছরের যদি আমি ছেড়ে দিতাম জিনিসটা, আমি কিন্তু ওই ড্রিমটা ফুলফিল করতে পারতাম না। এবং 10 ইয়ার্স পরে যখন আমরা ওয়াকেন করে আসি, আমরা কিন্তু পুরো সিনারিওটাই ডিফারেন্ট দেখেছিলাম। I believe I can proudly say 2019 was the year of Trainwreck. কেন? Because not only we did Wacken, we played in Nepal with Testament. We did 2 gigs in India, যেখানে একটা আমরা কো-হেডলাইন করি, তারপরে ইয়ার আমরা হেডলাইনও করছি ইন্ডিয়ায়। এবং আমরা আর্টসেলের 20 ইয়ার্সে বাজিয়েছি, আমরা বিগ রক ডে করেছি, আমরা ঢাকা রক ফেস্ট করেছি, রেড রক ফিয়েস্টা করেছি চিটাংয়ে, আমরা প্রচন্ড কলেজ কনসার্টস করেছি। সো মেইন স্ট্রিম ক্রাউডে কিন্তু আমরা তখন রেগুলারলি বাজানো শুরু করে দিয়েছি। সো হোয়াট আই ফিল লাইক এনিথিং দ্যাট উই ডু, সেটা মেটাল হোক, রক হোক, একটা টাইমে ভাই আপনিও খেয়াল করেন নেমেসিস আরবোভাইরাস যখন আন্ডারগ্রাউন্ডে বাজাইতো, কোনোদিনও কেউ চিন্তাও করে নাই যে নেমেসিস আর্মি স্টেডিয়ামে উঠবে 7-8টার দিকে আর ক্রাউড ওদের গান এইভাবে গাবে। সো আমার কাছে মনে হয় ডেডিকেশন, পেশেন্সটা সবচেয়ে ইম্পর্টেন্ট। মানুষকে সময় দিতে হয়। যেমন ওয়ারফেস কিন্তু ইট টুক দেম আ ভেরি লং টাইম এত বড় হইতে। মানে ফার্স্টে কিন্তু ওদের সুপার হিট অ্যালবামস ছিলই, বাট টিপু ভাইয়ের কিন্তু ওই স্ট্রাগলটা দিয়ে যেতে হয়েছে। মেম্বার চলে গেছে, নতুন মেম্বার নিতে হচ্ছে, বাট সে ধরে রাখছে। সো আবার মনে হয় মিউজিকটা ধরে রাখা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আপনি যদি ধরে রাখেন, ভালো মিউজিক দেন, এনিথিং ইজ পসিবল। অ্যান্ড মার্কেট কিন্তু ভাই আমার মনে হয় ইটস নট জাস্ট আমি একটা লাইভ শো করবো আর পয়সা নিব। অনেক জায়গায় কিন্তু মার্কেট এক্সপ্যান্ড করার ওয়ে আছে। আচ্ছা, I'll tell you an honest thing. আমি কোনোদিনও এটা বলি নাই ক্যামেরার সামনে, বাট আমার মনে হয় বলা উচিত। মার্চেন্ডাইজ যে ট্রেন্ডটা, আগে আমি জানি না ভাই আপনি কতটুকু, আপনার ব্যাক ইন দ্য ডেজ আপনাদের টাইমে কতটুকু দেখেছেন। ছিলই না তেমন। আমরা কিন্তু হেভি মেটাল টি শার্টের প্রথম মেটাল ব্যান্ড বা ব্যান্ড টু বি সাইন্ড, মানে প্রথম ব্যান্ড যে আমাদের একটা গেঞ্জি বের করতে চায় ওরা। এরপর কিন্তু ভাই আমরা প্রতিটা ব্যান্ডকে ফার্স্টে আমি, আমার ভাইরা ওন, এবং আমরাও কিন্তু বিভিন্ন নাম না বলি বিভিন্ন ব্যান্ডের ডিলস আমরা এনে দিয়েছিলাম তখন। সো আমার মনে হয় যে ওই মার্চেন্ডাইজের যেই ট্রেন্ডটা বা এই জিনিসটা যে কত বড় হতে পারে, আমরা কিন্তু এটা ফুল অন এফোর্ট দিয়েছিলাম ওই টাইমে। আমরা ইভেন মনে আছে কনসার্ট ঢোকার সময় আমি 10-15টা ফ্রেন্ডদের গেঞ্জি পরায় ঢুকাইতাম যে তোরা এটা পরে দোষ, সবাই মিলে আমরা ঢুকবো, জানি মানুষ তাকায় থাকে যে এটা কারা, এতগুলো ট্রেন রেকের গেঞ্জি কেন। অ্যান্ড ইট ওয়ার্ক ভাই। তখনই কিন্তু হেভি মেটাল টি শার্ট আমরা যখন প্রথম গেটামটে স্টল দেয়, নাও দে আর ডুইং, মানে দে আর ওয়ান অফ দ্য বেস্ট ইফ নট দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি। ওরা কিন্তু আমাকে এসে বলছে যে একটা স্টল দিব, ঠিক আছে ওকে। অ্যান্ড দেন হি আস্কড মি দিস কোয়েশ্চেন যে এটা কোন ব্যান্ড, আচ্ছা, লাইক সবাই কেন এটার গেঞ্জি পরে ঘুরতেছে। সো দ্যাট ওয়ার্কড অ্যান্ড দেন উই জাস্ট হ্যাড আ ডিল উইথ দেম। অ্যান্ড এখন তো ওইভাবেই চলতেছে। সো আমরা কিন্তু পার্সোনালি আমরা পারফেক্টলি রয়্যালটিস পাচ্ছি, আই এম গেটিং স্পন্সরশিপস ফ্রম দেম, আই এম গেটিং মিউজিক ভিডিও সাপোর্ট যখন লাগে কোনো কিছুতে, আমি কিন্তু ফুল অন সাপোর্ট পাচ্ছি। সো অনেক জায়গায় কিন্তু ভাই এক্সপ্যান্ড করা ওয়ে আছে। পডকাস্ট আমি একটা জিনিস ধরেছি ভাই। সো ব্র্যান্ড ডিলস করছি, ভ্লগস করছি। সো আমার মনে হয় অ্যাজ অ্যান আর্টিস্ট ইউ নিড টু ক্যারি ইয়োর সেলফ লাইক অ্যান আর্টিস্ট। অনি ভাইকে আপনি চিন্তা করে দেখেন, উনি বাইরে যে এত কন্টেন্ট দিচ্ছে, ইজন্ট দ্যাট ভেরি ইন্সপায়ারিং। সে কিন্তু ওখানে এখনো করে খাচ্ছে মিউজিক করে। সবাই তো আর কমল ভাই হইতে পারবো না যে পুরা গিটার বাজাবো, এটা খুব হ্যাঁ মানে হাতে গোনা মানুষ হয়। সবাইকে দিয়ে কিন্তু এটা সম্ভব না যে সবাই তো আর সাকিব আল হাসান হইতে পারবে না, সবাই তো অলরাউন্ডার হইতে পারবে না। সো আমার মনে হয় যে আপনার আরো যদি, আমার যেমন আমার ফ্রেন্ডরা বলতো তোর নেটওয়ার্কিং স্কিলস অনেক ভালো, তোর কথা তুই জমাইতে পারোস, এর জন্য কিন্তু সত্যি কথা, থ্যাংক ইউ ভাই। এর জন্য কিন্তু বস আমি মনে করেন পডকাস্ট ধরছি, হোস্টিং ধরছি, কারণ আমাকে সবাই এনকারেজ করতে। মানে আমি এইটার মাঝখানে জাস্ট একটা কথা অ্যাড করতে চাই যে মানে আমি যেটা দেখে আসছি সেটা হচ্ছে যে যখনই একটা মানুষের, একজন মিউজিশিয়ানের বলবো খুব হ্যাভি মিউজিশিয়ান ফাটায় ফেলাইতেছে, কিন্তু যখনই তার সার্ভাইভালের প্রশ্ন আসে তখন কেন যেন মনে হয় একটা সময় এসে তার মিউজিকটাও
আসলে পড়ে আসছে এবং হ্যাভি থেকে আস্তে আস্তে সেটা আসলে সফট হতে শুরু করে, কারণ তাকে সার্ভাইভ করতে হবে এবং 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 পাবলিক কি ধরনের মিউজিক চায় বা পাবলিকের চিন্তাটা তখন মাথায় অনেক বেশি আসে আর কি। ইন দ্যাট কেস ভাইয়া দেখেন মেটালিকা কিন্তু সব রকমের গান আছে, ওদের নাথিং এলস ম্যাটারস আছে, আবার ব্যাটারি আছে, আর্টসেলেরও কিন্তু পাথর বাগান আছে, আবার দুঃখ বিলাস আছে, ওয়ারফেজেরও কিন্তু অসামাজিক আছে, আবার পূর্ণতাও আছে। সো ওইভাবে চিন্তা করলে আপনি একটা জনরে যদি পড়ে থাকতে চান দ্যাটস ইওর ডিসিশন, বাট মিউজিক কিন্তু আপনার আর্ট এন্ড ফ্রিডম, আপনি কিন্তু সব মিউজিক এক্সপ্যান্ড করতে পারেন চাইলে। যেমন আমার সবচেয়ে প্রাউড, আমি জাস্ট একটু অ্যাড করি, যেমন অপেথের শুরুর দিকের অ্যালবামগুলি তো মানে আকাশ আর এখন টোটালি তারা একেবারে ওরা ডেথ মেটালও করতেছে, ব্যালেডও করতেছে, সাইকেডেলিকও, মানে যা ইচ্ছা তাই করতেছে। সো আমার মনে হয় আমার যে 3টা রিলিজ এই লাইন আপ নিয়ে করলাম, আমি হ্যাপি উইথ দ্য ফ্যাক্ট 3টা 3 রকমের গান, একটা হিপ হপ, একটা নিউ মেটাল উইথ মেটাল কোর ইনফ্লুয়েন্সেস এন্ড নতুনটা ইজ আ প্যারোডি সং। সো আমি কিন্তু ডিফারেন্ট ভাবে চিন্তা করে আমার যেটা ভালো লাগে আমি সেটাই করতে। আমার কাছে মনে হয় যে রাহুলের এই কথাটার মধ্যে দিয়ে কিন্তু একটা মেসেজ সবার কাছে গেল যে তুমি যদি বা কেউ যদি মিউজিক করতে চায়, নট নেসেসারি যে সবসময় হেভি করতে হবে, আমি সব ধরনের মিউজিকই আসলে এক্সপ্লোর করতে পারি যদি আমি আসলে মিউজিশিয়ান হই। ওয়াই নট ভাই, আপনি মানে এনি ব্যান্ড, আপনি আয়রন মেইডেনের কথাও চিন্তা করেন, ব্লাড ব্রাদার্স এর মতো গান আছে, আবার ডিকিকার আছে, ওই দিক দিয়ে ডিকিকার এর মতো সব আছে ওদের হেভিয়েস্ট। সো আপনি তো মেইডেনের বিশাল ফ্যান, আপনিই জানেন ভাই ওদের কত রকমের গান আছে, তাই কিন্তু এই ব্যান্ডগুলো এই লেভেলে যায়। হ্যাঁ অফকোর্স অনেকের ফিলোসফি থাকে যে এক্সট্রিম মেটালই করব, বাট এক্সট্রিম যেমন সিভিয়ার ডিমেনশিয়ার কথা যদি বলি, যে হাউস অফ মুর্শিদাবাদ যে গানটা, ওখানেও কিন্তু মাঝখানে এত অদ্ভুত কিছু জিনিস অ্যাড করে, তবলা তারপর ড্যান্স মিউজিক অ্যাড করে। সো এই ইউনিক পিসেস গুলো তো আনা উচিত, দ্যাট ইজ হাউ ইউ উইল স্ট্যান্ড আপ ইন আ সং। এই যে আমাদের একটা অনেকে বলে উই আর ওয়ানে, খুব ক্রিঞ্জ বলে সবাই যে এখানে কি দরকার জানোস, আমরা মাঝখানে সব বন্ধ করে যে বলি, অনেকে বলে এটা খুব ক্রিঞ্জ, খুব খ্যাত, দ্যাটস দ্য হোল পয়েন্ট। আমি তো চাইছি যে এই ব্যাপারটা জানি ক্রিঞ্জি হয়, এরপর একটা ব্রেকডাউনে যাবে, so that you guys talk about it, and it worked like magic, and then you can see me রাখছি গানের মধ্যে, এগুলো তো ইচ্ছা করে just to keep it cheesy, so when you talk about it you're listening to my song at the end of the day. So তো রাহুল, তোমার যে যাত্রা এখন পর্যন্ত, সেখানে আমি সবসময় আমার কাছে একটা জিনিস মনে হয় যে তোমার বাবা বাংলাদেশের, আমি বলি যে মানুষের একজন ভালোবাসার মানুষ, নায়ক জসিম, আমাদের সবাই শ্রদ্ধেয়। তো তোমার কি মনে হয়, কখনো মনে হয় যে আচ্ছা তুমি তো তোমার বাবাকে একদম ছোট, খুব কম পেয়েছো আর কি, তো তোমার কখনো কি এরকম মনে হয় যে আমি এখন এত বড় হয়ে গেছি, এরকম হেভি মিউজিক করছি, আচ্ছা বাবা যদি আমাকে দেখতো এরকম, তাহলে কি এক্সপ্রেশন দিত? কি মনে হয়? কিছুদিন আগে ভাই আমি একটা ভিডিও বা ছবি শেয়ার দিয়ে আমি লিখেছিলাম যে আই উইশ হি ওয়াজ হিয়ার টু সি আমার ছোটখাটো অ্যাচিভমেন্ট গুলো, আমি ক্যাপশন দিয়ে লিখেছিলাম। মানে আম্মু বা আমার চাচতো ভাইরা একটা কথা বলে যে কিছু কিছু মুভিতে মনে হয় উনি গেয়েছিল, আমি জানি না মুভিতে ওই গানটাকে গেছে কিনা না আমি জানি না, বাট উনি নাকি একটু একটু গাইতো। অ্যান্ড আমার কাছে মনে হয় যে আপনি ভাই ভালো মতোই জানেন যে অ্যাকশন জনরাটা সে বাংলাদেশে নিয়ে আসে, একদম। সো অ্যাকশনের সাথে মেটাল কিন্তু অনেক যায়, হ্যাঁ। সো আই বিলিভ যে আমি প্রাউডলি বলতে পারি যে আমরা যদি একটা হিস্ট্রি লিখে থাকি বাংলাদেশে, যে আমরা প্রথম ব্যান্ড ওয়াকেন ওপেনারে বাজাইতে পেরেছি, সো ওনারও হিস্ট্রিটা কিন্তু ইজ ব্রিংিং অ্যাকশন মুভিজ এখানে। আমার মনে হয় ওই পার্সপেক্টিভ থেকে যদি দেখি যে একটা সার্টেন জিনিস নিয়ে আমি ধরে রেখে ডেডিকেটেডলি উইথাউট ইউজিং অর উইথাউট কি বলবো কার টয়লেট পেপার না হয়ে যে আমি এত দূরে আসতে পারছি, আই গেস এইটাতেই উনি ডেফিনেটলি প্রাউড হইতো, বিকজ আমি জানি ভাই আমি কতটুক হার্ড ওয়ার্ক করে এত দূরে আসছি, অ্যান্ড সেম আমার আব্বাও কিন্তু করেছে। সো আই থিঙ্ক ডেডিকেশনটা সে ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করতো। জানি না মিউজিক কেমন লাগতো, বিকজ আই ডোন্ট নো যে আব্বার টেস্ট কিরম ছিল মানে এই মেটাল মিউজিক বা এই ক্ষেত্রে, বাট আমার মনে হয় ডেডিকেশনটাকে সে অন্যভাবে দেখতো। আই এম ড্যাম শিওর অ্যাবাউট ইট। অন্য প্রসঙ্গে আসি প্লিজ, একটু অন্য প্রসঙ্গে যাই। আসেন। তোমাকে ধরো তুমি যে মেটাল মিউজিক করতেছো, মানে আমি কম বেশি আমরা যারা দেখে আসছি এখন পর্যন্ত, যারা মেটাল মিউজিক মানে ব্যান্ড মিউজিক করতেছে এটা অনেক সময় মানে, কিন্তু একটু যখন দেখা যায় মেটাল মিউজিক করতেছে ছেলে পেলে, তখন অনেক প্যারা খাইতে হয়। তোমার কি প্যারা খাইতে হয়? অবশ্যই।
মানে প্যারা তো ভাইয়া নাম্বার 1 হচ্ছে চুল। মানে হেয়ার ইজ আ হিউজ প্রবলেম হেয়ার। যেমন মজার জিনিস বলি ভাই, কিছুদিন আগে একজন কমেন্ট করছে, একটা আপু বলি বা ফিমেল পারসন বা হোয়াটএভার, একটা আপু কমেন্ট করছে যে আপনার কি গরম লাগে না? আমার কোশ্চেন কি, উনার কি চুল নাই মাথায়? তুমি উল্টো জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ, আমি বলছি গরম লাগে না? আপনার কি গরম লাগে না? মানে মেয়েদের, মানে তার যদি চুল বড় থাকে সে তার তো জানা উচিত। যাই হোক, সো মেইন প্রবলেম হচ্ছে চুল। এক হচ্ছে মেয়েদের মতো কেন চুল, এটা হচ্ছে একটা কোশ্চেন থাকে। আর আমি সবাইকে একটা কথা বলি, তারা মনে হয় তাহলে জীবনে জেমস ভাই, হাসান ভাইকে দেখে নাই, মাইকেল জ্যাকসনকেও মনে দেখে নাই, বা ইভেন আন্ডারটেকার এদেরও মনে দেখে নাই। মানে আল্লাহ জানে কি দেখছে তাইলে সারা জীবনে। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে ড্রেস আপ, বিকজ আপনি তো ভাই ভালো মতন জানেন, আপনিও ব্ল্যাক পরে আসছেন, এটা আমাদের মতো কিন্তু একটা ইউনিফর্ম। এটা এক্স্যাক্টলি ইটস আওয়ার ইউনিফর্ম। এটা আমাদের লাইফস্টাইল, আমরা এটা পছন্দ করি এবং এটা আমাদের কমফোর্টেবল লাগে, দ্যাটস ইট। আমাকে শার্ট পরলে ভাইয়া কিছুক্ষণ পর বলবেন রাহুল তুই এত অ্যানোয়িং কেন? আপনি আমার পাঞ্জাবি বললে আপনি আমার বলবেন যে তুই এরকম মেয়েদের মতো খাটখাট করতেছিস। আমি দেখবেন একটু পর পর বলবো ভাই গরম লাগতেছে, ভাই ভালো লাগতেছে না, ভাই আমি বাসায় যাবো। আমি কি করি জানেন ভাই, দাওয়াতে গেলে এক্সট্রা গেঞ্জি নিয়ে যাই, আমি বিয়েতে গেলে এক্সট্রা টি শার্ট নিয়ে যাই, আমি কোনো ফাংশনে গেলে এক্সট্রা টি শার্ট নিয়ে যাই। আমি এত বিরক্ত হই, মানে আমি খুব আনকমফোর্টেবল। অন্য নট যে আমাদেরকে দেখতে কেমন লাগতেছে, আমি জাস্ট দম আটকায় যায় আমার পাঞ্জাবি টাঞ্জাবি বললে, মানে আমার গরম লাগা শুরু করে। একদম সত্যি কথা বলতেছি এটা। মানে ইটস জাস্ট আমার এত অভ্যাস ছোটোর থেকে জাস্ট টি শার্ট পরা, জাস্ট একটা হ্যাবিট হয়ে গেছে। এবং এরপরে আসে হচ্ছে আমরা হাতে পায়ে কি পরি না পরি, ট্যাটুজ তো আমাদের দেশে এখনো ওইভাবে নর্মাল না। সো এগুলো অনেক শুনতে হয় এবং চিল্লাপাল্লা কেন শুনি, এটা কি বলতেছে কিছুই বুঝি না। সো এগুলা শুনে আস্তে আস্তে এখন আই থিঙ্ক ওই টাইমটাও চলে আসছে যেখানে আমরা অ্যাপ্রিসিয়েশনটাও পাই। এক্স্যাক্টলি পজিটিভে যত টার্ন করতে পারি ততটুকু আমি হ্যাপি। ভেরি গুড। মানে আমি তোমার কথা শুনে আমার নিজের মনে হয়, যেমন আমার ওয়াইফই কিন্তু আমাকে বলে যে বাসার মধ্যে খালি দেখি যে কতগুলি কালো বস্তা রেখে দিচ্ছে, মানে কালো টি শার্ট গুলোকে বলতেছে কালো বস্তা। সেম আমারও, মানে বাসায় কালো ছাড়া কিচ্ছু নাই ভাই, ট্রাস্ট মি। মানে আমার আলমারি বলেন, রুমের বাইরে একটা জায়গা আছে অনেক, জাস্ট কালো গেঞ্জি আর কালো গেঞ্জি, কিচ্ছু নাই আমার জাস্ট এগুলো খুবই ভালো লাগে। মনে করেন একটা মানুষের অ্যাডিডাস বা বিভিন্ন ব্র্যান্ড পড়তে, আমারও যেমন অবশ্য একটা মজার বিষয় আছে এখানে, সেটা হচ্ছে যে এগুলো পরার সবচেয়ে মজার, হাতের কাছে যা পাইলাম তা করে বলতে। এক্স্যাক্টলি। আর অনেকের থাকে না, মানুষের চয়েস থাকে। ধরেন আপনি একটা স্পেসিফিক ব্র্যান্ডের শার্ট পরতে পছন্দ করতেই পারেন, একটা স্পেসিফিক পাঞ্জাবি পরতে পছন্দই করেন। আমাদের কিন্তু এই স্পেসিফিক একটা স্লেয়ারের গেঞ্জি, একটা ল্যাম্ব অফ গডের গেঞ্জি, এটা কিন্তু আমাদের কাছে ভাই অনেক ইম্পর্টেন্ট। ওরা আমাদের কাছে ব্র্যান্ডের মতোই, ওরা আমাদের কাছে এই গুচির মতোই, যে ল্যাম্ব অফ গড আমার কাছে ভাই ওই কোটি টাকার গেঞ্জির মতো আমার কাছে লাগে, মানে একটা স্লিপনটের গেঞ্জি। সো আমি মানে এটা যতদিন পারে আমি পরেই যাবো, এন্ড আই এম জাস্ট টু কমফোর্টেবল উইথ দিস, আমার ভালো লাগে। তোমার কথার প্রসঙ্গ ধরে আমার একটা, মানে আমার নিজের জানার ইচ্ছা হইতেছে একটা বিষয়, সেটা হইতেছে টেস্টামেন্ট আমার খুবই, মানে নাম্বার 1, আমি বলছি আমার নাম্বার 1 ফেভারিট মানে থ্রাশ মেটাল ব্যান্ড। রিয়েলি? হ্যাঁ, টেস্টামেন্ট মানে সুপার ব্যান্ড। মানে আমি মানে মেটালিকা, মেগাডেথ ওইগুলো কম্পেয়ার হয়ে যাচ্ছে না, কিন্তু আমি টেস্টামেন্টকে খুব আনবিলিভেবল। টেস্টামেন্টকে তো তোমরা দেখেছো, মানে কনসার্ট দেখেছো এবং ব্যাকস্টেজে একসাথে শেয়ার করছি। তাই তো সেই এক্সপেরিয়েন্সটা কেমন ছিল, মানে ওদের শো দেখা? এবং হ্যাঁ, এইটা ভাইয়া টেস্টামেন্টের সাথে হিসাবে কিন্তু আমরা 2 বার বাজিয়েছি। কেমনে? ওয়াকেনেও কিন্তু ওরা ছিল। আচ্ছা, এট দ্য সেম ডে আমরা যেই দিন ছিলাম ওই দিন টেস্টামেন্টও ছিল। অবভিয়াসলি ওরা বিগার স্টেজে, আমরা স্মলার স্টেজে। বাট নেপালের এক্সপিরিয়েন্সটা ভাইয়া ওয়াজ আমার লাইফে দ্য বেস্ট। ওয়াকেন ওয়াজ দ্য বিগেস্ট ড্রিম, বাট নেপাল ওয়াজ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স অফ মাই লাইফ, ট্রাস্ট মি। বিকজ আমরা ওয়াকেন করে আসার পরে ভাইয়া আপনার যেটা করতে হয়, বিদেশি কোনো জায়গায় যদি বাজাতে হয় আপনি সিভির মতো পাঠাইতে পারবেন কিন্তু, উইচ ইজ কল্ড আ প্রেস কিট। সো আমরা অনেক জায়গায় আমি এরকম প্রেস কিটস পাঠাইতাম। তারপরে যেটা হলো, প্রেস কিট পাঠানোর পরে ওরা যখন দেখছে প্রেস কিটে যে আমরা ওয়াকেন ওপেনারে বাজিয়েছি, দে গট ব্যাক টু আস। এরপর হোয়াট আই ডিড, আমি একটা 3 দেশের লিঙ্ক আপ করাই দিছি, নেপাল, ফিলিপিন্স, ইন্ডিয়া। 3 জনের সাথে 3টা এজেন্টের কথা বলাই দিছি। ওরা কিন্তু শো এক্সচেঞ্জ করে নিয়েছে এবং আমরা ওই রিটার্নে 3টা কান্ট্রিতেও শো পাইছি। সো এই রিটার্ন এক্সচেঞ্জে আমরা যেটা রিকোয়েস্ট আমার এন্ড থেকে করেছি, 2টা স্টেজ ছিল, একটা মেইন স্টেজ, একটা স্মলার স্টেজ। আমরা যেটা রিকোয়েস্ট করেছি যে আরেকটা ব্যাপার হচ্ছে তারা কোনো ফ্লাইট কস্ট দিতে পারবে না, বিকজ এতগুলা দেশ থেকে ব্যান্ড আসতেছে, ওরা টেস্টামেন্টকে আনার পরে ওরা এফোর্ড করতে পারবে না।
তখন আমরা বলছি ডোন্ট ওয়ারি, বাংলাদেশে যেহেতু আমরা রেগুলার কনসার্ট করতেছি ওইটা উই উইল ম্যানেজ সামহাউ, বাকি সব ওরা দিবে, থাকা খাওয়া আপনার যা লাগেন, আফটার পার্টিজ মানে হোয়াট এভার দের ইজ ওরা সব দিবে, ট্রান্সপোর্টেশন আপনি নেপালের ভিতরে, বাট ফ্লাইট দিতে পারবে না। তো বলছে যে হেডলাইনারটা আমরা নিব, তুমি যদি এই শোটা রিজেক্ট করো তুমি এটা সারা জীবন রিগ্রেট করবা। তখনই আমি বলছি ভাই এরকম, আমি হ্যাঁ বলে দিছি যে ওকে উইল ডু ইট, কারণ হাতে 4 মাস 5 মাস আছে, ম্যানেজ হয়ে যাবে। গেল, এরপরে জানতে পারি বলে যে চেক আউট দ্য পোস্ট। আচ্ছা, সে দেখি টেস্টামেন্ট, এন্ড আই ইউজ টু কভার টেস্টামেন্ট 2011 এ ইনটু দ্য পিট কভার করতাম। সো ওইটা না আমার জন্য ভাই আনবিলিভেবল একটা মোমেন্ট। তখন আই স্টার্টেড ফাইটিং যে আমরা মেইন স্টেজে বাজাবো, এন্ড দেন উই গট ইট। সো টেস্টামেন্ট যেই স্টেজে বাড়িয়েছি আমরা এক্স্যাক্টলি ওই স্টেজে বাজিয়েছি, এন্ড দেন আমরা ব্যাক স্টেজ শেয়ার করেছি তাদের সাথে, ছবিও আছে আমার ফ্ল্যাগ নিয়ে। হ্যাঁ, ওই ছবিটা আমি দেখেছি, ছবিটা মনে হয় ভাই দেখেছেন। সো আনবিলিভেবল ভাই এই এক্সপিরিয়েন্সটা, এন্ড ওইটার সাউন্ড থেকে প্রোডাকশন, দ্য ক্রাউড, এভরিথিং ওয়াজ টপ নচ, একদম টপ নচ। মানে সাইলেন্স ফেস্টিভ্যাল ভাই নেক্সট টাইম হইলে ইউ শুড গো, ট্রাস্ট মি। মানে পাশেরই তো দেশ, মানে খুবই মজা পাবেন। আনবিলিভেবল একটা এক্সপিরিয়েন্স ছিল আমাদের জন্য। আর এটা সারা জীবন বলার মতো একটা স্টোরি, যে টেস্টামেন্টের মতো একটা ব্যান্ডের সাথে আমরা বাজিতে পারছি, এটা আনবিলিভেবল। এন্ড আরেকটা এখান থেকে ভাই মনে পড়েছে যে আমরা ওয়াকেনের আগে উই ডিড ওয়ান শো ইন হ্যামবার্গ, জার্মানিতে। ওখানে কিন্তু উই প্লেড অন দ্য সেম স্টেজ যেখানে বিটলস বাজিয়েছিল। সো দ্যাট ওয়াজ অ্যামেজিং ফর আস, অ্যামেজিং। আমরা বলতেছিলাম যে উপরতলায় আপনার রয়্যাল ব্লাড একটা ব্যান্ড আছে, তো আমরা উপরতলায় বলছে কেটারিং এ যাও, খেয়ে আসো। তো আমরা খাওয়া দাওয়া করতেছি, দেখি ওখানে লেখা রয়্যাল ব্লাড, ওদের ড্রেসিং রুম এত টাইম, ওদের খাবারের টাইমে। আমরা এখানে রয়্যাল ব্লাড ছিল, কাই তোমরা রয়্যাল ব্লাড বলতেছো, নিচে কে বাড়াইছে তোমরা জানো? আমি কে? কয় বিটলস বাড়াইছে, তোমরা আজকে যে স্টেজে বাজাবা। সো মানে ইটস অ্যামেজিং আসলে, মানে খুবই খুবই দারুণ অভিজ্ঞতা আমি বলবো। খুবই। তো রাহুলের কাছে আমার সর্বশেষ এটা হচ্ছে যে তুমি এখন যেই জনরার মিউজিক করে যাচ্ছ, ধরো যে 10 বছর পরে বা 20 বছর পরে, 20 বছর না বলি 10 বছর পরে, 10 বছর পরে তোমার নিজেকে আসলে কোন জায়গাটা দেখতে চাও, তুমি কি করতেছো? আমি অলরেডি ভাই আজকে আই ডিড অ্যানাদার ইন্টারভিউ, আমি ওখানেও একটা কথা বলছি, এখানেও সেম কথাটাই বলতে চাই যে আই হ্যাভ মানে আমার যত গোলস ছিল সব টিক মার্ক করে ফেলছি আমার লাইফে। সো আমার আসলে নতুন করে গোল সেট করার কিছু আছে কিনা আমি জানি না, তবে 10 ইয়ার্স এর মধ্যে আই ওয়ান্ট টু, আমি কিন্তু তোমাকে বলছিলাম যে তুমি গোল সেট মানে ওয়্যার আই ওয়ান্ট টু সি মাইসেলফ। আই গট দি কোয়েশ্চেন। আমার জাস্ট মনে হয় 10 বছরে এমন জায়গায় দেখতে চাই যে আই হ্যাভ ইনাফ সংস যেটা আমি মানুষকে দিতে পারছি, এবং থ্রু দিস অনেক মানুষজন জানিয়ে ওদের লাইফের যদি এটা রিলেট করতে পারে, ইফ দে লাইক মাই মিউজিক, অ্যান্ড এটা যদি ইন্ডাস্ট্রিতে একটা ইম্প্যাক্ট থাকে অ্যান্ড রেলেভেন্ট থাকা, এই ব্যাপারটা যদি 10 ইয়ার্স পরে ইফ আই ক্যান ডু দিস, আমি যদি তখন এরকম মিউজিক করতে পারি, মেটাল মিউজিক করতে পারি, বা অন্য মিউজিকেও ডিসকভার হয়ে যেতে, আই ডোন্ট নো, বাট আমি জানি রেলেভেন্ট থাকি, আমি জানি 10 বছর পরে এখন যা করতেছি সেটা করতে পারি। উল্টা আরো দৌড়ের পেসে থাকলে তো আরোই জোস, বাট আমার মনে হয় এটা খুবই দরকার। I just want to play for everybody and give as much as songs as possible. 10 বছরে তো অ্যাটলিস্ট 4টা 5টা অ্যালবাম তো থাকা উচিত, মানে আমার মনে হয় অ্যালবাম কালচারই তো নাই, এটাই তো একটা প্রবলেম হয়ে গেছে। তাইলে ভাই অ্যাটলিস্ট 25টা সিঙ্গেল 30টা সিঙ্গেল জানি থাকে। মানে আমি নিজেও কিন্তু খুব মানে এক ধরনের পেইনই ফিল করি যে মানে বিশ্বের কোথাও থেকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু সিডি উঠে যায় নাই, ভাইনাল উঠে যায় নাই, কিন্তু আমাদের এখান থেকে সবগুলি উঠে গেছে একদম। মানে আই থিংক এটা বাই টাইম আবার বাই টাইম হয়, যেমন ভাইনাল কিন্তু আবার ফিরে আসতেছে। দেন अगेन ভাইয়া দেখেন, অ্যালবাম ভালো দিলে না শুনবে, আমার মনে হয় সময়ের ব্যাপার। এখানে আরেকটা ব্যাপার আছে, একটা অ্যালবামের কিন্তু একটা সাউন্ড থাকে, কালার থাকে, ক্যারেক্টার, যেটা কিন্তু একটা সিঙ্গেলের মধ্যে পাওয়া যায় সম্ভব না। সো এর জন্যই ভাইয়া আপনি এটা খুব ভালো ক্যাচ করছেন, যে এর জন্য কিন্তু আমি আলাদা আলাদা সিঙ্গেল রিলিজ করার রিজনটাই এটা। পরে কিন্তু আমি এটাকে অ্যালবামে কনভার্ট করে হয়তো দিব, বাট আমার এক একটা গান যেহেতু এক এক কনসেপ্ট, এক এক রকম, এক এক চিন্তা, এক এক মিউজিশিয়ান, আমার মনে হয় এর জন্য আমি এটাকে অ্যালবামে ফালাই নাই এখনো।
পরে হয়তো এটা ফালাই দিব, বাট রাইট নাও এর জন্য আমি কিন্তু স্পেসিফিক চিন্তা করে করে গান বানাচ্ছি যে আচ্ছা এবার এটা নিয়ে বানাইতেছে বানাই, মানে কনসেপ্টের মধ্যে। পরাহ নিয়ে যখন অ্যালবাম বের করছিলাম তখন কিন্তু আমরা একটা পুরা সাউন্ডের মধ্যে ছিলাম, এই সাউন্ড থেকে আমরা বের হব না। 4টা বছর অ্যালবাম বানাইছি যখন, আমরা কিন্তু ওই স্পেসিফিক সাউন্ড নিয়ে 4টা বছর কাজ করছি। আচ্ছা, হ্যাঁ, সো আমার মনে হয় ভাইয়া এইটাই আর কি, যে 10 years পর আই ওয়ান্ট টু বি রেলেভেন্ট, আই ওয়ান্ট টু কিপ ডুইং লাইভ কনসার্টস, আই ওয়ান্ট টু এন্টারটেইন পিপল, অ্যান্ড আমি চাই আমার অনেক অনেক গান থাকুক জানি মানুষ শুনে। আমরাও চাই যে তোমার আরো অনেক গান থাকুক এবং ইনশাআল্লাহ। যেগুলা নেক্সট জেনারেশনকে আরো ইন্সপায়ার করবে মিউজিক ইনশাআল্লাহ। করার, হেভি মিউজিক করার। অবশ্যই। আরেকটা জিনিস একটু হ্যাঁ, add করি। sure. হেভি মিউজিক তো আছে, বাট যারা দেখতেছেন পরাহর কিন্তু 2টা অ্যালবাম আছে, এটা একটু সবাই শুনবেন। মানে আমি হয়তো এখন পরার সাথে বাজাই না, বাট স্পেশালি সেকেন্ড অ্যালবাম যেটা এখানেই শেষ নয়, ওইটা আসলে অনেক 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 কষ্ট করে অ্যালবামটা বের করা হয়। ইন আ সেন্স নট কষ্ট যে খুব স্ট্রাগল, ওইটা না, মানে 4টা বছর আমরা অনেক টাইম দিছি, অনেক 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 টাইম দিছি, এন্ড আই বিলিভ ইটস আ ভেরি গুড অ্যালবাম। সো এটা সবার শোনা উচিত। তোমাকে ভাইয়া যারা- শুনবেন। হ্যাঁ শিওর, অবশ্যই। আমি এখানেই একটা গান শুনেছি, নাম সারা গান মনে হয়। আমার মানে আমরা একটু মজা করে শেষ করি। Please. সেটা হচ্ছে যে তোমার সম্বন্ধে এমন কিছু বলো তুমি এমন যেগুলা এখনো কখনো বলো নাই, যে মজার হইতে পারে কিছু একটা এরকম, বা তুমি ইউজুয়ালি শেয়ার করো না। কি বলা যায় বলতো ইনকাম? আমি তো সবই কয়া দিই, কয়েকটা জিনিস করি না খালি না। বাসা দান কি ভাই, ভালো কোশ্চেন করছেন তো ভাই, আমার সম্বন্ধে কি জানে না। আচ্ছা আচ্ছা, এটা বলতে পারে যারা জানেন না, যখনই আমার তো অনেকে আছেন যারা ভালোবাসা দেন, আপনি যদি আমাকে একটা কিটক্যাট দেন প্রতি শোতে, আমি সারা জীবন মনে রাখবো আপনাদের। কেউ জানে না আমি কিটক্যাটের প্রতি আমার কত ভালোবাসা, মানে আমি আমার জীবন দিয়ে দিব কিটক্যাটের জন্য। সিরিয়াসলি ফ্রাইড চিকেন নিয়ে লিখছে না, এরপর দাঁড়ান কিটক্যাট নিয়েও কিন্তু একটা শুরু করতেন, কি কস? সো কিটক্যাট কিন্তু ভাই আমি পাগল। আমার আম্মা মনে করেন ছোটবেলায় ওই ফ্রিজটা কিন্তু এখনো আছে জানোস, কারণ মানে এই যে ধরেন হাজার হাজার মানুষের সামনে বাইত আছি, বা ধরেন আমার একটু অ্যাঙ্গার ইস্যুস ছিল। আচ্ছা। মনে করেন অ্যাঙ্গার ইস্যু বলতে আমি একটু চেতা মেতা যাইতাম। সো ওইগুলা দিক দিয়ে কিন্তু আমি খুব নর্মাল ছিলাম আগে। এখন তো অনেক শান্ত ভালো মানে ভদ্র হওয়ার চেষ্টা করি, বাট তেলাপোকা দেখলে আমি একটা বাচ্চা হয়ে যাই ভাই। কারণ হইতেছে আমি বলি, এই ট্রমাটা আসলে ঢুকছে আমার ছোটবেলায়, একটা উড়ান্তি তেলাপোকা এসে বসছিল, ওই একটা স্লাইমি যে ফিলিংটা পাইছি, আমার বিশ্বাস করেন এই তেলাপোকা যদি একটা বড় এরকম দৌড়ায় আমার অটোমেটিক গুজবাম্পস হয়, অটোমেটিক। সো ওইটাতে আমার প্যারা লাগা শুরু করে। সো এটা আরেকটা আননোন ফ্যাক্ট যারা জানেন না। সো তেলাপোকা আমার ইয়েতে রান্নাঘরে যেতে তখন আমার খুব প্যারা লাগতো, যে রাত্রেবেলায় যে দৌড়াইতে থাকে। তো ওই টাইমে আম্মুরে যাবো আমি কিটক্যাট খাইতেই পারি না, এই সেই খুব পড়া আমার একটা পিচ্ছি ফ্রিজ নিয়েছিলাম রুমের মধ্যে, তো এটাতে কিটক্যাট খাইতাম আর কি, বুঝছেন? ইভেন আমার ভাইরা, আমার মনে কথা, আমি আগে বাথরুমে যাওয়ার আগে আমার বড় ভাইদের বলতাম একটু চেক করো না চিপা চুপা আছে কিনা। ওরা আবার স্যান্ডেল নিয়ে ঢুকতো এরকম, আমার 2 ভাই। পরে দেখলে আবার বাইরে মারতো, তারপরে বাথরুমে যেত। যেমন আন্ডারটেকার কিন্তু স্কেয়ার্ড অফ কিউকাম্বারস না কি জানি, এরকম মানুষের কিন্তু আছে ভাই, উইয়ার্ড জিনিস প্যারা খায়। আমি চেলা দেখলে আমার মনে হয় কি হার্ট ফিল করব। এই যে দেখছেন, আমার একটা বন্ধু আছে, নাম না বলেই পরে মাইক দিব আমার, ও মুরগি প্যারা খায় যেমন, হ্যাঁ ও মুরগি দেখলে ভয় পায়। এরকম কিন্তু আছে ভাই, এক একজন এক এক জিনিস ভয়। আমার জাস্ট তেলাপোকা, আপনি এখন ধরেন আমার লাঠি নিয়ে পিটাইতে আসলে হয়তো জামুগা বা মাইটটা খামো বা মাইট দিমু, কিন্তু ভাই তেলাপোকা দেখলে কিন্তু আমি নাই, যেই হোক এটা। ওকে, আমরা আজকে আড্ডাটা শেষ করি। অনেক অনেক সিরিয়াস আলাপ হলো, আমরা আপনাদেরকে মজা দেওয়ারও চেষ্টা করেছি। রাহুলের মিউজিক্যাল লাইফ, পার্সোনাল, খুব বেশি পার্সোনাল না, বা তার মানে সে কোনগুলো পছন্দ করে অপছন্দ করে সমস্ত কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আশা করি যে আমরা আগামীতে অন্য কাউকে নিয়ে এরকম হাজির হব আপনাদের সামনে।